তুমি তাহলে চেয়ারে বসবে, তুমি চেয়ারে বসবে। আচ্ছা ঠিক আছে, তো আশা করি সবাই ভালোই আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। তো তোমাদের ওই যে মাস্টার্সের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি এই সাবজেক্টটা যেহেতু আমি পড়াচ্ছি, তো এখানে আমরা বেশ মানে অনেকগুলো চ্যাপ্টারেরই যে সকল মানে সবগুলো চ্যাপ্টার শেষ হয়েছে, কিন্তু এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিকস, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করছিলাম। হ্যাঁ, তো আজকেও আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমাদের আলোচনা চলছিল তোমার এই বিষয়টা নিয়ে যে মাইক্রো প্রসেসর। হ্যাঁ, আমরা সিপিইউ নিয়ে আলোচনা শেষ করেছি গত ক্লাসেই। তো মাইক্রো প্রসেসর নিয়ে যে আমাদের আলোচনাটা, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর কাকে বলে, এটা আমরা মানে পড়িয়েছিলাম। তো এর বাকিটা আজকে আমরা একটু দেখব। তো সেটা হচ্ছে তোমার মাইক্রো প্রসেসর কি, সেটা হচ্ছে তোমার মানে একটি একীভূত বর্তনী বিশিষ্ট চিপ। এটি তোমার বাস্তবিক অর্থে অসম্ভব এমন কিছু বৃহৎ এবং জটিল কাজ নির্বাহ করতে সক্ষম এই ধরনের তোমার প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর মাইক্রো প্রসেসরের দেখা যাচ্ছে যে মাইক্রো যে কম্পিউটার, সেই মাইক্রো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে তোমার দেখা যাচ্ছে সংবলিত সার্কিট প্রযুক্তিতে তোমার একীভূত করে মাইক্রো প্রসেসর তোমার তৈরি করা হয়। মাইক্রো প্রসেসরের তোমার গতির উপরে কিন্তু কম্পিউটারের গতিটা নির্ভর করে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এটা যদি তোমার মজবুত হয়, শক্তিশালী হয়, তাহলে কিন্তু কম্পিউটারের যে পারফরম্যান্সটা, এটাও কিন্তু তখন অনেক বেশি মানে বেগবান থাকে, ভালো ইয়ে হয়, মানে গতিটা তোমার বেগবান হয়। ঠিক আছে, তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে তোমার মাইক্রো প্রসেসর হচ্ছে তোমার মানে কম্পিউটারের মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে বলে, মানে মোট কথা। ওকে, তাহলে এই মাইক্রো প্রসেসরের কিন্তু বেশ কিছু তোমার কাজ আছে। ঠিক আছে, কাজ যেমন তোমার কম্পিউটারের অধিকাংশ কাজই তোমার সিপিইউ কর্তৃক তোমার সংগঠিত হয়। হ্যাঁ, কম্পিউটারের অধিকাংশ কাজই তোমার সিপিইউ কর্তৃক সংগঠিত হয়, এবং সিপিইউ এর তোমার প্রধান প্রধান যে কাজগুলা, সেটাও আমরা এর আগের ক্লাসে বলেছিলাম। তো মাইক্রো প্রসেসর বলতেই আসলে এরকম সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে বোঝাচ্ছে, যে কাজগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যেমন তোমার ইনপুট বা আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা, হ্যাঁ, তারপরে তোমার কন্ট্রোল সিগন্যাল প্রদান করা সকল অংশের মধ্যে, হ্যাঁ, তারপরে টাইমিং সিগন্যাল প্রদান করা। যেমন এই যে আমাদের এই বিষয়টা দেখো, একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি যে এখানে ক্লাস নিচ্ছি, যখন আমাদের টাইম শেষ হয়ে যায়, তখন কিন্তু একটা টাইমিং সিগন্যাল আসে, হ্যাঁ, যে লিমিট টাইমটা তোমার শেষ হয়ে গেছে, এরকম। তো এই কাজগুলো আসলে এই মাইক্রো প্রসেসরেরই তোমার কাজ। তারপরে তোমার মেমোরি হতে ইনস্ট্রাকশন এবং ডেটা আহরণ করা, তারপরে গাণিতিক এবং যে যুক্তিমূলক যে কাজগুলো আছে সেগুলোকে তোমার সম্পাদন করা, হ্যাঁ, তারপরে ইনস্ট্রাকশন ডিকোড করা অর্থাৎ বোধগম্য করা। তোমার একটা নির্দেশনা দেওয়া হইলো, হ্যাঁ, অপারেটর কর্তৃক, কিন্তু সেটাকে তো বোধগম্য করে তারপরে তোমার পাঠাইতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর মেমোরিতে রক্ষিত প্রোগ্রাম নির্বাহ করা, ইনপুট আউটপুট বিভিন্ন অংশের মধ্যে একটা সমন্বয় সাধন করা, ব্যালেন্স তৈরি করা, তারপর ইনপুট আউটপুট হতে আগত যে তোমার তোমার রিসেট, ইন্টারাপ্ট সহ বিভিন্ন কন্ট্রোল সিগন্যালে তোমার সাড়া প্রদান করে থাকে। তাহলে এই মাইক্রো প্রসেসরটা তোমার মূলত এই কাজগুলো করে থাকে, এবং এই মাইক্রো প্রসেসরের কিন্তু বেশ সংগঠন প্রক্রিয়া আছে, মানে সংগঠনটা যেরকম সেটাও নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরের সংগঠনটাকে মূলত তোমার তিনটি অংশে ভাগ করা যায়।
তিনটা অংশ, যেমন তোমার গাণিতিক এবং যুক্তি ইউনিট, তারপরে তোমার নিয়ন্ত্রণ ইউনিট, তারপরে তোমার রেজিস্টার সেট। তো গাণিতিক এবং যুক্তি ইউনিটটা কি রকম? মাইক্রোপ্রসেসরের এই অংশটাতে কিন্তু বিভিন্ন গাণিতিক এবং যুক্তিমূলক কার্যাবলী তোমার সম্পাদন করে থাকে। ইনপুট হিসেবে তোমার প্রাপ্ত তথ্যকে যোগ বিয়োগ গুণ ভাগ করার প্রক্রিয়াকেই তোমার গাণিতিক কাজ বলা হয়। কম্পিউটারে তোমার এই ধরনের কাজ সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক অংশটাই কিন্তু ব্যবহার করা হয়। এর কাজই হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলা করা, হিসাব নিকাশের। বুঝতে পেরেছো? তারপরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ ইউনিট। তো নিয়ন্ত্রণ ইউনিটটা কি? তোমার কম্পিউটারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মাইক্রোপ্রসেসরের এই অংশে দেখা যাচ্ছে একটা কন্ট্রোল সিগন্যাল তোমার উৎপন্ন হয়। তোমার এই সিগন্যাল এবং তোমার ক্লক মিলে তোমার মাইক্রোপ্রসেসরকে তার যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করে। হ্যাঁ, প্রতিটি কাজের তোমার নির্দেশ আনা, তারপরে তোমার ডিকোড করা অর্থাৎ বুঝিয়ে দেওয়া, তারপরে তোমার নির্বাহের জন্য নিয়ন্ত্রণ অংশে ভিন্ন ভিন্ন তোমার বর্তনী থাকে। এরপরে এছাড়া নিয়ন্ত্রণ অংশটা তোমার মাইক্রোপ্রসেসরের দেখা যাচ্ছে যে অভ্যন্তরে এবং বাহিরের বিভিন্ন যন্ত্রাংশ তোমার নিয়ন্ত্রণ, তারপরে এদের মধ্যে তোমার কাজের সমন্বয় সাধনটা করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে এবং বাহিরের যে বিভিন্ন যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে যেমন তোমার নিয়ন্ত্রণ করা, তারপরে এদের মধ্যে কাজের একটা সমন্বয় সাধন করা, এইগুলা কিন্তু তোমার এই করে থাকে তোমার এই নিয়ন্ত্রণ ইউনিট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে তোমার 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার রেজিস্টার সেট। হ্যাঁ, রেজিস্টার সেটে তোমার দেখা যাচ্ছে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে তোমার হ্যাঁ কিছু বলছো কেউ? না ম্যাম। ওকে, হ্যাঁ ওকে, যদি কিছু বলার না থাকে তাহলে একটু হ্যাঁ মিউট করে রাখো। হ্যাঁ, তো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে তোমার দেখা যাচ্ছে ক্ষুদ্র আকৃতির মেমোরি যে সেলগুলো থাকে সেগুলো মূলত তোমার রেজিস্টার দিয়ে তৈরি। সেগুলো কিন্তু রেজিস্টার দিয়ে তৈরি। সাধারণত রেজিস্টার গুলা আবার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে তোমার তৈরি হয়। হ্যাঁ, তাই এগুলোর কাজ তোমার করার ক্ষমতা থাকে অনেক দ্রুত। তারপরে তোমার মাইক্রোপ্রসেসরের যখন হিসাব নিকাশের যে কাজগুলো তোমার সম্পাদন করা হয় তখন ডেটাকে তোমার সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টার গুলা তোমার ব্যবহার করা হয়। সাধারণত এই মানে একটি মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে বিভিন্ন ধরনের তোমার রেজিস্টার ব্যবহৃত হয়। এই হচ্ছে বিষয়। সাধারণত একটা মাইক্রোপ্রসেসরে তোমার দেখা যাচ্ছে 8 থেকে 32 বা তার বেশি সংখ্যক তোমার রেজিস্টার থাকে। এছাড়া নির্দিষ্ট কিছু তোমার কার্যাবলী সম্পাদনের জন্য তোমার মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে বিশেষ ধরনের কয়েকটা রেজিস্টার কিন্তু সেখানে ব্যবহার করা হয়। যেমন তোমার ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, প্রোগ্রাম কাউন্টার আছে, তোমার অ্যাকুমুলেটর, হ্যাঁ ইত্যাদি বিভিন্ন তোমার রেজিস্টার আছে। প্রতিটি রেজিস্টারই দেখা যাচ্ছে তোমার 8, তারপর 16, 32, 64 প্রভৃতি তোমার বিট পর্যন্ত তোমার ধারণ করে থাকে তারা। এবং এই 64 বিটের প্রসেসর বলতে কি, তোমার প্রসেসরের রেজিস্টার গুলা তোমার 64 বিটের বোঝায়। ঠিক আছে, অর্থাৎ তোমার রেজিস্টার গুলা একসাথে তোমার 64 বিটের ডেটা নিয়ে তোমার এখানে মানে কাজ করতে পারে। এই হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসরের যে সংগঠন বা গঠন যে প্রক্রিয়া সেটা। এবং মাইক্রোপ্রসেসরের তোমার কিছু দেখা যাচ্ছে শ্রেণী বিভাগও আছে এবং সেগুলো যেমন তোমার এই যে মাইক্রো কন্ট্রোলার, তারপর সাধারণ কাজের উপযোগী তোমার মাইক্রোপ্রসেসর, বিশেষ কাজের উপযোগী মাইক্রোপ্রসেসর, বিট স্লাইস মাইক্রোপ্রসেসর। তারপর আমরা গাণিতিক যে অংশটা সেটাও আমরা আচ্ছা বললাম এখন। আচ্ছা, আর সেটাই আমি আরেকটু রেজিস্টার সম্পর্কে আরেকটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে রেজিস্টার কিন্তু এক ধরনের তোমার অস্থায়ী মেমোরি স্টোরেজ। এটা কিন্তু মেমোরি স্টোরেজ, এটা হ্যাঁ একটা গুদাম, কিন্তু এটা কিন্তু অস্থায়ী। এবং ডেটা প্রক্রিয়াকরণের সময় দেখা যাচ্ছে গাণিতিক যুক্তি অংশ এবং তোমার নিয়ন্ত্রণ অংশ বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বিভিন্ন ডেটা এবং নির্দেশ কিন্তু তোমার জমা রাখে।
ডেটা অস্থায়ীভাবে জমা রাখার যে এই স্থানগুলাকেই তোমার বলা হচ্ছে তোমার রেজিস্টার। ঠিক আছে? আচ্ছা, তো এই রেজিস্টারের কিন্তু আবার প্রকারভেদ আছে। রেজিস্টার যেমন তোমার দুই ধরনের হইতে পারে, দুই ভাগে ভাগ করা যায়, যেমন তোমার সাধারণ রেজিস্টার আবার তোমার বিশেষ রেজিস্টার। তো সাধারণ রেজিস্টারটা কি? ডেটা প্রক্রিয়াকরণ এবং প্রোগ্রাম তোমার নির্বাহের সময় ডেটা কিংবা ফলাফল তোমার তাৎক্ষণিকভাবে এই রেজিস্টারে তোমার জমা থাকে। আর এই ধরনের রেজিস্টারকে তোমার দেখা যাচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের কাজ তোমার করা হয়। তারপরে তোমার বিশেষ রেজিস্টার যেটা আছে সেটা হচ্ছে বিশেষ কাজের জন্য তোমার ব্যবহৃত রেজিস্টার গুলোকে তোমার বিশেষ রেজিস্টার বলা হচ্ছে। যেমন তোমার নির্বাচিত প্রোগ্রাম তোমার গণনার জন্য প্রোগ্রাম কাউন্টার, তারপরে ইনস্ট্রাকশন রাখার জন্য যেমন এমআইআর, গণনার ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য অ্যাকুমুলেটর নামক তোমার রেজিস্টার ব্যবহার করা হয়। তো এই যে তোমার এই ধরনের বিভিন্ন রেজিস্টার তোমার রয়েছে। আচ্ছা, তো এরপরে যেটা আছে আচ্ছা ঠিক আছে, তোমরা তো এগুলো আমি আগেও পড়িয়েছি, তো এখন আর এমনকি আমি আরেকটা ক্লাসে দুইবার করে মনে হয় পড়াইছিলাম এই যে সফটওয়্যার, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপর সিস্টেম সফটওয়্যার কি, হ্যাঁ, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে যে পার্থক্য, হ্যাঁ, এগুলো অবশ্যই দেখবা তোমরা। যাই হোক, এগুলো তো পড়ানো হয়েছে। এরপরে যেটা আছে, এরপরে যে তোমার র্যাম রম এই সম্পর্কেও আমি এর আগে ক্লাসে বলেছি, র্যাম রমের পার্থক্য এগুলো আমি বলেছি, এগুলা দেখবা তোমরা। এরপরে তোমার যেটা বলে যে এরপরে এই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের যে আধুনিক প্রযুক্তি, হ্যাঁ, এই প্রযুক্তির তোমার কিছু ক্ষতিকারক দিক আছে, কিছু আবার পজিটিভ দিক আছে, এই বিষয়গুলো তোমরা এমনিতেই পারো। হ্যাঁ, তো এগুলার ওইরকম ইয়ে করে দরকার নাই। তারপরে তোমার এই যে ইন্টারনেট এই সম্পর্কেও আমরা পড়েছি। এরপরে তোমার আরেকটা ইয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে ট্রানজেকশন তোমার প্রসেসিং সিস্টেম। হ্যাঁ, ওই যে ডিসিশন সাপোর্ট সিস্টেম যেটা, এটা আমরা পড়বো। তার আগে এই ইয়েতেই এই চ্যাপ্টারেই তোমার এই যে ট্রানজেকশন তোমার প্রসেসিং যে সিস্টেম, এটা সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমটা কি? সেটা হচ্ছে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান সংক্রান্ত রুটিন ট্রানজেকশন প্রক্রিয়াকরণের কাজ কার্যকরভাবে এবং সঠিকভাবে সম্পাদনের জন্য তোমার এই সিস্টেমটা ব্যবহার করা হয়। একটি প্রতিষ্ঠানে এক বা একাধিক তোমার টিপিএস সিস্টেম কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো আমি দাঁড়াও, হ্যাঁ, তাহলে যেটা যে মানে এটাকে তোমার সংক্ষেপে বলা হচ্ছে টিপিএস, হ্যাঁ, ট্রানজাকশন তোমার প্রসেসিং সিস্টেম। যে ধরনের সিস্টেম তোমার প্রতিষ্ঠানের মানে অন্যভাবে বলছি এটাকে আবার যে এভাবেও কিন্তু আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি যে যে ধরনের সিস্টেম প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত তথ্য প্রক্রিয়া জাতকরণ করে, সংরক্ষণ করে, পরিশুদ্ধ করে, হ্যাঁ, সংশ্লিষ্ট সকলকে দেখা যাচ্ছে তোমার সরবরাহ করে, তাকে কিন্তু ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম বলা হচ্ছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে তোমার দৈনিক অনেক রুটিন তোমার কিন্তু সম্পাদন করা হয়, রুটিনের কাজগুলো সম্পাদন করা হয়। হ্যাঁ, যেমন তোমার পণ্য আদান প্রদান করা, তারপরে সার্ভিস দেওয়া, তারপরে আর্থিক লেনদেন সম্পাদন করা। বর্তমানে তোমার উন্নত প্রতিষ্ঠানে কিন্তু এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম বা টিপিএস অনেক বেশি প্রচলিত এবং ব্যবহৃত। এখানে তোমার ক্রেতাদের তোমার বিলিং, হ্যাঁ, বিলের যে কাজগুলো এগুলাও তোমার
এখানে সংঘটিত হয়। তো এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তোমার সঠিক বিবরণের কাজ, তারপর দ্রুত প্রস্তুতকরণ, তারপরে বিশ্বাসযোগ্যতা, হ্যাঁ, স্বয়ংক্রিয়তা একটা তাদের বৈশিষ্ট্য এরকম। তারপরে ব্যবস্থাপকের জন্য তোমার তৈরি যে রিপোর্ট, তারপরে কাজের ধারাবাহিকতা, তারপরে তোমার স্থায়িত্বকরণ, তারপর পৃথকীকরণ, তারপরে তোমার ডিসিশন সাপোর্ট সিস্টেমের ভিত্তি, তোমার তথ্য স্বরূপ, তারপর সূক্ষ্ম যে কাজগুলা, হ্যাঁ, সেইগুলা তোমার এই সিস্টেমের মাধ্যমে সম্পাদন করা হয়। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার যেটা আমি বলতে চাচ্ছি যে এই ডিএসএস এর যে ভিত্তি তথ্য স্বরূপ, তার মানে হচ্ছে এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমে তোমার সংরক্ষিত যে তথ্য, সেগুলাকে পরবর্তীতে কিন্তু ডিসিশন সাপোর্ট সিস্টেমের জন্য তোমার ব্যবহার করা হয়। তাই কিন্তু এই টিপিএস কে তোমার ডিএসএস এর একটা স্বরূপ বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে তোমার আরেকটা যেটা বললো যে তোমার সঠিক বিবরণ, যে প্রথম বৈশিষ্ট্যটা বললাম, সেটা হচ্ছে এই টিপিএস এর মাধ্যমে ক্রেতা বিক্রেতা সরবরাহকারী সকলের সঠিক এবং বিস্তারিত বিবরণ কিন্তু তৈরি করা যায়। প্রতিটি লেনদেনের পূর্ণাঙ্গ একটা ধারণা সহজেই পাওয়া যায় তোমার এই টিপিএস এর মাধ্যমে। এরপরে এই টিপিএস দ্রুত প্রস্তুত করা আরেকটা বৈশিষ্ট্য, যেমন টিপিএস এর মাধ্যমে কিন্তু ভোক্তাকে তথ্য দ্রুত প্রসেসিং করে তাদেরকে একটা পূর্ণাঙ্গ তথ্য খুব দ্রুত তোমার প্রস্তুত করে দেয়া যায়। তারপরে যেটা বলছে যে স্বয়ংক্রিয়তা, টিপিএস এর মাধ্যমে তোমার এই যে প্রসেসিং এর যে কাজগুলো সবকিছুই কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় বলে একটি লেনদেনে তোমার একটি তথ্য প্রদান করলে তা অন্য লেনদেনে তোমার দেখা যাচ্ছে প্রভাব বিস্তার বা তোমার তথ্যে প্রভাব বিস্তার করে থাকে। তারপরে তোমার ব্যবস্থাপকদের জন্য যে তোমার তৈরি বিভিন্ন রিপোর্ট, যেমন টিপিএস এর মাধ্যমে তৈরিকৃত রিপোর্ট তোমার প্রতিষ্ঠানের দৈনিক রুটিন কাজে তোমার ব্যবহার করা হয়। যারা নিচের স্তরের যারা ব্যবস্থাপক আছে, যেমন তোমার অপারেশনাল যে ব্যবস্থাপক, তাদের জন্য তোমার টিপিএস এর রিপোর্ট সাধারণত তোমার তৈরি করা হয় তাদের জন্যই। এরপরে বলছে যেটা যে তোমার ধারাবাহিকতা, তার মানে কি নিয়ম মাফিক কাজ করা হয় কিন্তু তোমার এই টিপিএস এর মাধ্যমে, এবং একটি লেনদেন সংঘটিত হওয়ার পরপরই কিন্তু তোমার আরেকটি লেনদেন তোমার সামনে চলে আসে। তাই নিয়মের বাইরে কোনো কাজ তোমার যোগ করা বা বিয়োগ করার কিন্তু কোনো সুযোগ তোমার এখানে নাই। ঠিক আছে, এরপরে স্থায়িত্বকরণে যেটা বলছে যে টিপিএস এর রিপোর্ট তোমার কম্পিউটারে স্থায়ীভাবে থাকে, কোনো লেনদেন হওয়ার পরে তা তোমার স্থায়ী হয়ে যায়। এরপরে পৃথকীকরণে যেটা বলছে যে টিপিএস এর লেনদেন ডেবিট ও ক্রেডিট দুই ভাগকেই তোমার পৃথকভাবে দেখানো হয় সেইখানে। ঠিক আছে, এরপরে যেটা বলছে যে সূক্ষ্ম কাজ, টিপিএস এর যে কোনো প্রসেসিং তোমার যেহেতু ধারাবাহিক এবং স্বয়ংক্রিয়ভাবে হয়, তাই এর কাজগুলা কিন্তু খুব সূক্ষ্ম এবং সুন্দর। ঠিক আছে, এরপরে যেটা বলছে এই গেল তোমার বৈশিষ্ট্য। এরপরে তোমার টিপিএস এর কিন্তু মানে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের কিন্তু কার্যাবলী আছে। সেই কার্যাবলীগুলো কিরকম? ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের কার্যাবলীকে 4টা ভাগে তোমার ভাগ করা যায়। ঠিক আছে, যেমন ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম সাধারণত দেখা যাচ্ছে ইনপুট কার্যাবলী, স্টোরেজ কার্যাবলী, প্রসেসিং কার্যাবলী, তারপরে তোমার আউটপুট কার্যাবলী, এই কাজগুলা তোমার সম্পাদন করে থাকে। আচ্ছা, তো ইনপুট কার্যাবলীটা কি? ইনপুট কার্যাবলী হচ্ছে টিপিএস পদ্ধতির ইনপুট কার্যাবলী তোমার আবার কতগুলো ভাগে বিভক্ত। ইনপুট কার্যাবলীর যে কাজগুলো সেগুলো আবার কতগুলো ভাগে বিভক্ত, যেমন তোমার এই যে ডেটা সংগ্রহ করা, ডেটা এন্ট্রি করা, ডেটা ডেলিভেশন করা, হ্যাঁ, বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য তোমার যখন এটাকে কি বলে তোমার প্রথমে নেওয়া হয়, তখন তাকে তোমার ডেটা সংগ্রহ বলা হয়, এবং সংগ্রহিত ডেটাকে কম্পিউটারে রাখাটাকে কি বলা হয়? ডেটা এন্ট্রি বলা হয়। ঠিক আছে, সাধারণত কিবোর্ডের মাধ্যমে কিন্তু ডেটা এন্ট্রিটা দেয়া হয়। সংগ্রহিত ডেটা বা এন্ট্রি করা যে ডেটা, সেটাতে কোনো ভুল আছে কিনা তা কিন্তু কম্পিউটার সিস্টেম তোমার পরীক্ষা করে নেয়। তাই একে কি কম্পিউটারে তোমার ডেটা ডেলিভেশন বলা হয় এটাকে। ঠিক আছে, শুধুমাত্র নির্ভুল ডেটা কি তোমার পরবর্তী তোমার প্রসেসের জন্য তোমার পাঠানো হয়। ভুল কোনো ডাটা সেখানে কিন্তু প্রসেসের জন্য পাঠানো হবে না।
তারপরে যেটা বলছে যে 2 নাম্বার কার্যাবলী তোমার স্টোরেজ কার্যাবলী। তো স্টোরেজ কার্যাবলী বলতে এখানে সিস্টেমের ডাটাকে একটি তোমার ফাইলে এবং ডাটাবেজকে দেখা যাচ্ছে তোমার ডাটাবেজে স্টোর করা হয়। হ্যাঁ, সিস্টেমের ডাটাকে তোমার একটা ফাইলে এবং ডাটাবেজেই তোমার স্টোর করা হচ্ছে। এখানে ডাটা আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার মাস্টার ডাটা আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন ডাটা। মাস্টার ডাটাটা হচ্ছে এরকম যে এই ডাটা তোমার চিরস্থায়ী ডাটা, যা সিস্টেমে তোমার স্থায়ীভাবেই সংরক্ষিত থাকে। ঠিক আছে, যতদিন প্রয়োজন, যতদিন লাগবে সেই ডাটাটা সেখানে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। ঠিক আছে, এরপরে তোমার ট্রানজ্যাকশন ডাটা যেটা বলছে সেটা হচ্ছে এটি পরস্পর লেনদেন সম্পর্কিত ডাটা। এটি তোমার অন্য ডাটা দ্বারা তোমার প্রতিস্থাপিত হয়ে থাকে। তারপরে যেটা 3 নম্বরে যে কাজটা বলছে সেটা হচ্ছে তোমার প্রসেসিং কার্যাবলী। 3 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে প্রসেসিং কার্যাবলী। যেমন ধরো বিভিন্ন তোমার উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য হতে প্রয়োজনীয় তথ্য বাছাই করে তা হতে তোমার রিপোর্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় বিশ্লেষণ পদ্ধতি হলো তোমার প্রসেসিং কার্যাবলী। এটা অনেকটা তোমার ওই ছাঁকনি প্রক্রিয়ার মতো আর কি, ছাঁকনি প্রক্রিয়ার মতো, যে বিভিন্ন উৎস থেকে তোমার বিভিন্ন তথ্য পাওয়া যায়, সেই তথ্যগুলো হতে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো তোমার বাছাই করা হয় এবং সেটা দিয়ে কি রিপোর্ট তৈরি করার জন্য যে একটা বিশ্লেষণ পদ্ধতি তোমার ফলো করা হয়, সেটাই হচ্ছে তোমার প্রসেসিং কার্যাবলী। এজন্য এটাকে তোমার ছাঁকনি প্রক্রিয়া বলছে। ছাঁকনি মানে কি, যেখানে মানে অপ্রয়োজনীয় জিনিসগুলাকে বাদ দিবে এবং প্রয়োজনীয় জিনিসগুলাকে কি গ্রহণ করবে বা রিসিভ করবে, এই বিষয়টাকেই এখানে বোঝাতে চাচ্ছে। তারপরে তোমার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আউটপুট কার্যাবলী। 4 নাম্বার যে কার্যাবলীটা সেটা হচ্ছে যখন টিপিএস এর চূড়ান্ত কাজকে ডকুমেন্ট আকারে তোমার উপস্থাপন করা হয় তখন তাকে তোমার আউটপুট কাজ বলা হয়। এই আউটপুট কাজ আবার দুই ধরনের, দেখা যাচ্ছে বিস্তারিত রিপোর্ট একটা, আর একটা হচ্ছে তোমার গুচ্ছ রিপোর্ট। তো বিস্তারিত রিপোর্টটা তো বিস্তারিতই, আর যেটা তোমার গুচ্ছ রিপোর্ট এটাকে বলতে চাচ্ছে সামারি রিপোর্ট, অর্থাৎ পুরা বিশ্লেষণ না করে মূল বিষয়টাকে তোমার উপস্থাপন করা। তাইলে এই গেল তোমার ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেমের তোমার কার্যাবলীগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এরপরে আমরা যেটা একটু দেখব সেটা হচ্ছে এই টিপিএস এর উপাদান সমূহ। টিপিএস এর উপাদান, এটা খুব শর্ট একটা টপিকস। টিপিএস এর উপাদান মূলত তিনটা। তোমার যেমন তোমার একটা হচ্ছে ইউজার ব্যবহারকারী, তারপরে 2 নাম্বার হচ্ছে তোমার পার্টিসিপেন্টস মানে অংশগ্রহণকারী যারা তারা, আর 3 নাম্বার হচ্ছে জনগণ। এই হচ্ছে তিনটা উপাদান। ওকে, এরপরে টিপিএস এর কিন্তু কিছু সুবিধা আছে, সেগুলো কি একটু দেখো। টিপিএস এর সুবিধাগুলো হচ্ছে এরকম, তথ্য খুব দ্রুত পাওয়া যায়, মানে এটার গতিশীলতা অনেক বেশি। তারপরে তথ্যের নিয়ন্ত্রণ বা সিস্টেমের নিয়ন্ত্রণটা খুব সহজভাবে তারা করে, মানে এটা সহজ হয় নিয়ন্ত্রণ করাটা এই টিপিএস এর মাধ্যমে, এবং প্রসেসিংটা খুব দ্রুত হয়, এটা একটা সুবিধা। তারপরে তোমার কাজের একটা স্বচ্ছতা আছে, স্বচ্ছতা বজায় থাকে। তারপরে 5 নাম্বার যেটা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। এটা কিন্তু তথ্যগুলো এখানে থেকে যায়। হ্যাঁ, শক্তিশালী একটা নিরাপত্তা ব্যবস্থা। তারপরে 6 নাম্বার যেটা বলছে যে টিপিএস এ তোমার বাইরের অপ্রয়োজনীয় তথ্য তোমার অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। বললো না যে একটু আগে যেটা বললাম যে একটা ছাঁকনির প্রক্রিয়ার মতো, হ্যাঁ, অপ্রয়োজনীয় তথ্য তারা কখনোই রাখে না, এরকম। তারপরে তোমার এই টিপিএস এ আরেকটা সুবিধা সেটা হচ্ছে তোমার লেনদেনে দুইটা পক্ষ থাকে। এতক্ষণ পরে জয়েন করলো আরেকজন। আচ্ছা, যাই হোক, যেটা আমরা বলছিলাম যে টিপিএস এর লেনদেনের কিন্তু পক্ষ দুইটা, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ, এবং এই দুইটা পক্ষকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে দেখানো হয়। ঠিক আছে, তারপরে যে সুবিধাটা আছে যে টিপিএস এর লেনদেন সংক্রান্ত তথ্য জমা রাখে এবং চাহিদা মতো কি করে তোমার যোগান দেয়। ঠিক আছে, তারপরে তোমার দেখা যাচ্ছে এটার বিশ্বাসযোগ্যতাও বেশি। তারপরে তোমার এই টিপিএস এ তোমার দেখা যাচ্ছে এই যে যেটা একটু আগে বৈশিষ্ট্য বললাম যে ডিএসএস এর নিয়ামক এটা। ঠিক আছে, এখন এই যে টিপিএস এর কিন্তু আবার কিছু অসুবিধাও আছে। ঠিক আছে, এখন এই অসুবিধাগুলা হচ্ছে এরকম যে তোমার বাইরে থেকে তথ্য সরবরাহ করা যায় না।
যে কারণে এটা একটা মানে অনমনীয় একটা সিস্টেম, এটা একটা অসুবিধা। 2 নম্বরে তোমার আরেকটা অসুবিধা হচ্ছে ডাইরেক্ট এক্সেস ফাইল ব্যবহারের তোমার প্রয়োজন হয়। তারপরে তোমার বুকিং 2 বার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ক্ষেত্রে। তারপর আরেকটা অসুবিধা হচ্ছে টিপিএসটা ব্যয়বহুল বেশি। তারপর টিপিএস পরিচালনায় অনেক বেশি দক্ষ কর্মীর দরকার হয়। হ্যাঁ, এটা কিন্তু পরিচালনা করা এত সহজ না, এটা এখানে একটা শিখে নেওয়ার অনেক বিষয় আছে এবং শিখে তারপরেই এটা অপারেট করতে হয়। এটা একটা ঝামেলা। তারপরে তোমার দেখা যাচ্ছে আরেকটা অসুবিধা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট করলে খুবই সমস্যা হয় এই পদ্ধতিতে কাজ করতে, তখন লেনদেনে বিঘ্ন ঘটে, ফলে তোমার ক্রেতারা বা ভোক্তারা অনেক বেশি বিরক্ত বোধ করে। এটা হচ্ছে একটা অসুবিধা। এরপরে তোমার যেটা বলছে যে টিপিএস এর ব্যাকআপ এবং এর ডেলি তোমার রিকভারি যে একটা পদ্ধতি, সেটা কি রকম? যে টিপিএস এর বর্তমানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে এই টিপিএস এর কার্যক্রম দ্বারাই তোমার পরিচালিত, টিপিএস এর কার্যক্রম দ্বারা তারা চালাচ্ছে, কিন্তু টিপিএস এর তোমার ব্রেকডাউন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ তোমার ব্যাহত করছে। তোমার অনেক ডেটা দেখা যাচ্ছে যে তোমার হারিয়ে যেতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকে, কিন্তু সেই তথ্য তোমার মাস্টার ডেটা হিসেবে থাকলে দেখা যাচ্ছে যে সেখানে অনেক ঝুঁকি কমে আনার জন্য একটা রিকভারি পদ্ধতি সেখানে ব্যবহার করা হয় একটা ব্যাকআপ দেওয়ার জন্য। যেমন নিরাপত্তামূলক ব্যবস্থা, যেমন তোমার সেফ গার্ড, তারপর রিকভারি পদ্ধতি, এগুলা অন্তর্ভুক্ত থাকার কারণে দেখা যাচ্ছে সিস্টেম ফেইলিং করে থাকলেও হারানো তথ্যগুলো তোমার খুঁজে পাওয়া যায়, এটা একটা সুবিধা। তারপরে তোমার ডেটা রিকভারি যে একটা বিষয়, সেটা আমরা একটু দেখি। ডেটা রিকভারি যে পদ্ধতিতে তোমার হারিয়ে যাওয়া তথ্য বা নষ্ট হয়ে যাওয়া তথ্য ফিরে পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমার রিকভারি তোমার পদ্ধতি। ঠিক আছে? তো আরেকটা বিষয় আছে যে এক্ষেত্রে তোমার ব্যাকআপ ব্যবহার করা হয়। ব্যাকআপ হচ্ছে তোমার ডেটাকে অন্য আচ্ছা যাই হোক, নোটিশ চলে আসছে দেখা যায়, টাইম শেষ। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে ব্যাকআপ হচ্ছে ডেটাকে অন্য কোনো সংরক্ষণ মাধ্যমে তোমার কপি করা বোঝায়। ঠিক আছে, মানে ডেটাটাকে অন্য কোনো সংরক্ষণ মাধ্যমে তোমার কপি করাটাকে বোঝায় এখানে ব্যাকআপ। রিকভারি পদ্ধতিতে কিন্তু দেখা যাচ্ছে কতগুলো পদ্ধতি সেখানে তোমার ইউজ করা হয় রিকভারি পদ্ধতির আন্ডারে। যেমন তোমার ব্যাকআপ এই পদ্ধতিটাকে ইউজ করা হয়, জাবেদা পদ্ধতি, তারপর চেক পয়েন্ট পদ্ধতি, তারপর রিকভারি ব্যবস্থাপক। হ্যাঁ, তো ব্যাকআপটা হচ্ছে তোমার মাস্টার ফাইলের এক কপি তোমার স্টোরেজ ডিভাইস দ্বারা সংরক্ষিত যদি করা হয় তখন তাকে তোমার ব্যাকআপ বলা হচ্ছে। আর আরেকটা যেটা বলছে জাবেদা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট পক্ষগুলো যদি হারিয়ে যায় তাহলে পাসওয়ার্ড দ্বারা খুঁজে সেগুলাকে তোমার বের করা যায়। ঠিক আছে? আর চেক পয়েন্ট যেটা, এই চেক পয়েন্ট দিয়ে বোঝাচ্ছে যে তোমার এটা ডেটা রেকর্ড করার একটা সহজ কৌশল। এক্ষেত্রে ডেটা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়, ফলে সিস্টেম ব্যাকডাউন যদি হয়ে যায় তাহলে তোমার ডেটা রিকভারি সহজে করা যায়। এরপরে যেটা বলছে যে রিকভারি ব্যবস্থাপক মানে প্রোগ্রাম তোমার ফেইলরের কারণে বন্ধ হয়ে যাওয়া যে তোমার ট্রানজেকশন, যে টিপিএস যেটা আমি এতক্ষণ আলোচনা করছি, হ্যাঁ, যে এটাকে কি বলে, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। হ্যাঁ, এটা পুনরায় চালু করার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকেই তোমার রিকভারি ব্যবস্থাপক বলা হচ্ছে। তো এখানে কিন্তু 2 ধরনের রিকভারি তোমার বিদ্যমান। কিরকম? একটা হচ্ছে ফরওয়ার্ড রিকভারি আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিকভারি। ঠিক আছে? তাহলে এই হলো তোমার মোটামুটি তোমার ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, যেটা আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম, এর কার্যাবলী এবং এর সংজ্ঞা, এর উপাদান, এর সুবিধা, এর অসুবিধা এবং এর যে ব্যাকআপ এবং রিকভারি পদ্ধতি। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা করবা বাসায় এগুলো ভালো করে